হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অঙ্কনি টিউটোরিয়াল। আজকে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা শেখাবো। সবার আগে বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাংলা হলো প্রশ্নবোধক বাক্য, অর্থাৎ যে সমস্ত বাক্যের শেষে প্রশ্ন চিহ্ন দেখতে পাবো, ঠিক এই রকম, যেটাকে আমরা ইন্টারোগেটিভ সাইন বলি। এই প্রশ্ন চিহ্ন দেখতে পেলে আমাদেরকে বুঝতে হবে যে বাক্যটা আছে প্রশ্নবোধক বাক্যে। শুধু খালি সাইন দেখলেই যে চিনব তা নয়, এছাড়া দেখব যে সমস্ত বাক্যের একেবারে শুরুতে WH ওয়ার্ড, অর্থাৎ যে সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাধারণত প্রশ্ন জিজ্ঞাসা করে থাকি কাউকে, যেমন হু, হুইচ, হোয়েন, হাউ, হোয়াই, হোয়াট, হুম, হুজ, এই ধরনের যে সমস্ত ওয়ার্ডগুলো আমরা পাই, এই ধরনের WH ওয়ার্ডগুলো দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে বুঝতে হবে যে বাক্যটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। তাছাড়া অনেক সেন্টেন্সের শুরুতে দেখতে পাবে WH ওয়ার্ড নেই, কিন্তু যে কোনো বি ভার্ব, যেমন am, is, are, was, were, have, has, had, shall, will, এই ধরনের বি ভার্বগুলোর কোনো একটা, বা মোডালস আমরা শিখেছি এর আগে। মোডালসের ভয়েস চেঞ্জ তো আমি অলরেডি আগে করিয়ে দিয়েছি, যদি তোমরা মিস করে গিয়ে থাকো তাহলে দেখতে পারো, তার উপর অলরেডি একটা ভিডিও তৈরি করা আছে চ্যানেলে। সেই সমস্ত মোডালস অর্থাৎ ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, শুড, সেগুলোর মধ্যে কোনো একটা যদি দেখতে পাই, বা ডু, ডাজ, ডিড, অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সে কোনো বি ভার্ব থাকে না, কোনো মোডালস থাকে না, সেই সমস্ত জায়গাতে প্রশ্নবোধক সেন্টেন্সে আমরা দেখতে পাই সেন্টেন্স শুরু হচ্ছে ডু বা ডাজ বা ডিড দিয়ে। এই ধরনের সেন্টেন্স, অর্থাৎ যেগুলোর শুরুতে WH ওয়ার্ড নেই কিন্তু সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স বা প্রশ্নবোধক বাক্য, সেই সমস্ত সেন্টেন্সগুলোকে আমরা বলে থাকি ইয়েস নো টাইপ সেন্টেন্স। আরেকটা যেটা আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেকটা পার্ট, যেটা হলো WH টাইপ, অর্থাৎ WH ওয়ার্ড দিয়ে যে সমস্ত সেন্টেন্সগুলো শুরু। এই দু ধরনের সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করতে হয় সেটা আমরা আজকে ভিডিওতে দেখি। চলো সবার প্রথমে আসি ইয়েস নো টাইপ যে সেন্টেন্সগুলো, অর্থাৎ যেগুলোর শুরুতে কোনো না কোনো একটা বি ভার্ব বা ডু, ডাজ বা ডিডের কোনো একটা থাকে, সেই সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জটা আমরা করি। দেখো সবার প্রথমে বলি, এখানে একটা ছোট্ট নিয়ম লেখা আছে যেটা পড়ে নিই। এক্ষেত্রে মানে ইয়েস নো টাইপ সেন্টেন্সের ক্ষেত্রে আগে সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স করে, অর্থাৎ ধরো এটা প্রশ্নবোধক আছে, তো এটাকে আগে আমরা স্টেটমেন্ট, একটা উক্তিতে করব। একটা নর্মাল সেন্টেন্স যেমন আমরা শিখেছি এর আগে, লাস্টে ফুল স্টপ দিয়ে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ফুল স্টপ, এই ধরনের সেন্টেন্সে ভেবে নেব। কিরকম? ধরো এই সেন্টেন্সটা আমি এক্সাম্পল দিই, তারপর আবার নিয়মটার বাকি অংশটা বোঝাবো। এই সেন্টেন্সটা দেখো, এখানে প্রথমে আছে বি ভার্ব হ্যাভ, ঠিক আছে, তারপর আছে সাবজেক্ট, তারপর আছে সিন, এটা ভার্বের থার্ড ফর্ম। কি করে বুঝতে পারছি? হ্যাভ, হ্যাজ, হ্যাড এর কোনো একটা বি ভার্ব যদি সেন্টেন্সে থাকে, তারপর সবসময় ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়, যেহেতু এটা পারফেক্ট টেন্সে দেওয়া রয়েছে। বাকি ভার্বের ঠিক পরেই প্রথম নাউন বা প্রোনাউন যেটা পাচ্ছি সেটা আমাদের অবজেক্ট হয়ে যাচ্ছে। এই সেন্টেন্সটা দেখো প্রশ্নবোধক, কেন? বি ভার্ব সামনে আছে। আর আমরা জানি একটা নর্মাল সেন্টেন্স, সাধারণ একটা বাক্য কি দিয়ে শুরু হয়? সাবজেক্ট দিয়ে শুরু হয়। তাহলে ধরে নাও আমি এটা মনে মনে কল্পনা করতে পারি, বা যারা প্রথম প্রথম করছো তারা ছোট্ট করে রাফে লিখে করতে পারো। প্রথমে আমি নিজের মতো করে বাক্যটাকে স্টেটমেন্টে বা একটা নর্মাল সেন্টেন্সে আমি সাজিয়ে নিই। ইউ, সাবজেক্ট চলে এলো, সাবজেক্ট, তারপরে এখানে বি ভার্ব আছে যেহেতু, তাহলে সেই বি ভার্বটা সাবজেক্টের পর চলে আসবে, ভার্বের থার্ড ফর্ম যেমন আছে বসে যাবে, অবজেক্ট। এটা একটা নর্মাল সেন্টেন্স হলো। যখন বি ভার্ব সাবজেক্টের পর চলে যাবে তখন ইন্টারোগেটিভ সেন্টেন্স থেকে বাক্যটা আবার একটা নর্মাল সেন্টেন্সে চলে আসবে, অ্যাসার্টিভ সেন্টেন্সে চলে আসবে। এইবার দেখো এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করা কিন্তু খুবই সহজ, আমরা করেছি একেবারে প্রথম ভয়েস চেঞ্জের যে ভিডিওটা বানিয়েছিলাম সেই প্রথম ক্লাসেই আমরা এই ধরনের নর্মাল সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করেছি। সেক্ষেত্রে কি করতাম? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট দেখে আমরা ভয়েস চেঞ্জ করতাম। আচ্ছা, এইটা আমরা ভয়েস চেঞ্জ করি, VC বলে লিখছি, ভয়েস চেঞ্জ। তাহলে দেখো অবজেক্ট কোনটা? ইট, এটা শুরুতে আসবে। ইটের পরে বি ভার্ব কি হয় পারফেক্ট টেন্সের ক্ষেত্রে? অর্থাৎ বাক্যে হ্যাভ বা হ্যাজ থাকলে সেক্ষেত্রে আমরা হ্যাভ বিন বা হ্যাজ বিন লিখে থাকি, সেটা অবশ্যই সাবজেক্ট দেখে, নতুন সাবজেক্ট দেখে। এখানে নতুন সাবজেক্ট কি আছে? ইট। ইটের পরে পারফেক্ট টেন্সে হ্যাজ হয়, তারপরে অবশ্যই একটা বিন বসবে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। ভার্বের থার্ড ফর্ম দেওয়াই আছে, বসে গেল। এবার বাই লিখবো, ইউটা চলে আসবে অবজেক্টের জায়গায়, হয়ে গেল ভয়েস চেঞ্জ। কিন্তু কথা হলো, এটা তো আমি নিজের সুবিধার জন্য ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ করেছিলাম, দিয়ে তার ভয়েস চেঞ্জ করেছি।
কিন্তু আমার তো এক্সামে দেওয়া আছে ধরো এইটা, এই সেন্টেন্সটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে এখান থেকে আমাকে এই ফর্মে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কি করে ফিরিয়ে নিয়ে যাব? কিচ্ছু না, শুধু বি ভার্বটাকে সেন্টেন্সের একেবারে শুরুতে এগিয়ে দাও। তার মানে কি হবে? হ্যাজ ইট বিন সিন বাই ইউ। যখন তুমি বি ভার্বটাকে সাবজেক্টের পরে নিয়ে যাচ্ছ, সঙ্গে সঙ্গে এই সাইনটা উঠে গিয়ে ফুল স্টপ হয়ে যাচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সে। ঠিক আছে, আবার যদি তুমি বি ভার্বটাকে সেন্টেন্সের সামনে এগিয়ে দাও, তাহলে আবার একইভাবে ফুল স্টপ উঠে গিয়ে এখানে কোয়েশ্চেন সাইন চলে আসবে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? হ্যাজ ইট বিন সিন বাই ইউ। তাহলে যেমন ফর্মে আমার কোয়েশ্চেন ছিল তেমন ফর্মে আমি আনসারটাও করলাম। এটাই হলো আমাদের ফাইনাল অ্যান্সার। এখানে আমি এতগুলো স্টেপ দেখালাম তার কারণ যারা প্রথম ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করছো, সরাসরি এই ফর্ম থেকে এই ফর্মে যদি আসতে না পারো, তাই এই স্টেপগুলো তখন তোমরা রাফে কোনো একটা জায়গায় করে দেখতে পারো, তারপর অ্যান্সারটা লিখতে পারো। তাহলে ভুল হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। আর যখন প্র্যাকটিস করতে করতে অনেকটাই তোমাদের এই ব্যাপারগুলো ইজি হয়ে যাবে, তখন তোমরা সরাসরি এই ফর্ম থেকে একদম ডিরেক্ট অ্যান্সার করতে পারবে। চলো এবার আমরা নেক্সটটা দেখি। নেক্সট একটা এক্সাম্পল, ডাজ। মনে রাখবে ডু, ডিড বা ডাজ এগুলো যখন সেন্টেন্সের শুরুতে থাকে তখন কি বুঝতে হয়? প্রথমত এটা দেখে বুঝবে যে এই সেন্টেন্সটা কি টেন্সে আছে। ডু বা ডাজ যে সেন্টেন্সে থাকে সেটা অবশ্যই প্রেজেন্ট টেন্স হয়। তাহলে এর কাজ কি? এর কাজ হলো যে সমস্ত সেন্টেন্সে বি ভার্ব নেই সেই সমস্ত সেন্টেন্সে বি ভার্বের পরিবর্তে এগুলো বি ভার্বের জায়গাতে বসে। এবং যখন তুমি বি ভার্বের জায়গাতে সেন্টেন্সের শুরুতে একে লিখছো, তার মানে বাক্যটা অবশ্যই প্রশ্নবোধক। যেমন বি ভার্ব বাক্যের শুরুতে থাকলে অবশ্যই সেটা প্রশ্নবোধক হয়, এক্ষেত্রেও সেম। তাহলে এই যে ডাজ আছে মানে বুঝতে হবে যখন এটা একটা নর্মাল সেন্টেন্স ছিল, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স ছিল, তখন নিশ্চয়ই ভার্বের শেষে এস বা ইএস ছিল, তা না হলে কখনোই ডাজ আসবে না। কিরকম আমি একটু দেখাই। হি প্লেজ ফুটবল, এটা একটা নর্মাল সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স, যেহেতু লাস্টে ফুল স্টপ আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট একটা সুন্দর নর্মাল ফর্মে রয়েছে। এইবার দেখো এটা যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সে কারণে এখানে ভার্বের শেষে এস বা ইএস বসেছে, স্বাভাবিক কারণে, যেটা আমাদের টেন্সের নিয়ম। তারপর এটা অবজেক্ট। এই সেন্টেন্সটাকে আমি যদি বলি তুমি এটাকে ইন্টারোগেটিভ বানাও, মানে প্রশ্নবোধক বানাও, কি করে প্রশ্ন করবে? তাহলে তোমাকে দেখতে হবে এই সেন্টেন্সের মধ্যে কি কোনো বি ভার্ব আছে, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, মানে যা কিছু বি ভার্ব আছে সেগুলোর কোনো একটা কি আছে? বি ভার্বের জায়গা কোনটা? সাবজেক্টের ঠিক পরে। সেখানে যখন কোনো বি ভার্ব নেই, তাহলে আমাকে বুঝতে হবে যে বি ভার্বের পরিবর্তে আমাকে ডুটাকে আনতে হবে। এই ডু ভার্বটা যখন আমি আনবো সেটা বি ভার্বের পরিবর্তেই কাজ করবে। এবার মনে মনে ভাবো এখানে ডু আছে, কিন্তু ডুটা আমরা ব্যবহার করতে পারবো না, তার কারণ এখানে ভার্বের শেষে এস দেওয়া রয়েছে। তার মানে এই এসটাকে দেখে তোমাকে বুঝতে হবে এই ডুটা যখন আমরা লিখবো তখন আমাকে ডাজ করে লিখতে হবে। এর শেষের যে এসটা আছে সেটা যতক্ষণ আমি তুলতে পারছি ততক্ষণ তো ভার্বকে আমি ফ্রি করতে পারছি না। আর যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সে তোমাকে ভার্বটাকে কিন্তু ফ্রি করতে হবে, অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটা রাখতে হবে। তাহলে সেটা করার জন্য কি করব? এই যে ডুটা আছে সে কি করলো, এই এসটাকে সরানোর জন্য ডাজ হয়ে গেল। আর ডাজ হয়ে গিয়ে বাক্যের শুরুতে যদি সেটা বসে তাহলে কিন্তু এই পুরো সেন্টেন্সটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। তখন এর মানেটা কি হবে? সে কি ফুটবল খেলে? এই ডাজটা যখন সামনে চলে এলো সঙ্গে সঙ্গে এটা প্রশ্নবোধক হয়ে গেল। আর এই যে ডুটা যখন এসটাকে তুলে নিয়ে চলে এলো তখন ভার্বটা একা ফ্রি হয়ে গেল, প্রেজেন্ট ফর্মে চলে এলো। এই ফর্মেই আমাদের কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, দেখে নাও। তাহলে আমি যদি এই লাইন থেকে, মানে এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে যদি আমি নর্মাল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে আনতে চাই তাহলে কি হবে? হি প্লেজ ফুটবল, এটা থেকে এটাতে আসছি মানে এটা থেকে নিশ্চয়ই এটাতেই যাব। এবার আমরা এই যে সেন্টেন্সটা পেয়েছি এর ভয়েস চেঞ্জ করি, তাহলে আরো ইজি হবে। এই সেন্টেন্সটা যেটাকে আমরা নর্মাল বানালাম এটার ভয়েস চেঞ্জ করো। কি হবে? ফুটবলটা আমার অবজেক্ট, তাহলে ফুটবল প্লেজ, লাস্টে এস আছে মানে তো অবশ্যই এটা প্রেজেন্ট ফর্ম,
তাহলে ফুটবল যেহেতু সিঙ্গুলার, সে কারণে ইজ হলো বি ভার্ব প্রেজেন্ট টেন্সে। এবার প্লের থার্ড ফর্ম কি হয়? প্লেড হয়ে গেল। বাই লিখবো, হিটা অবজেক্ট হয়ে পেছনে এলো। হলো এই নর্মাল যে অ্যাসার্টিভ সেন্টেন্সটার আমি ভয়েস চেঞ্জ করলাম। এবার প্রশ্নবোধক, যেহেতু আমার প্রশ্ন ছিল, দেখো এখানে যে সেন্টেন্সটা দেওয়া ছিল সেটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ, তাহলে আমাকে তো এই ফর্মে নিয়ে যেতে হবে। শুধু খালি বি ভার্বটা সেন্টেন্সের সামনে এগিয়ে দেবে। তাহলে এর ফাইনাল অ্যান্সারটা কি হবে? ইজ ফুটবল প্লেড বাই হিম, লাস্টে কোয়েশ্চেন সাইন। যেই বি ভার্বটা সেন্টেন্সের শুরুতে যাবে সঙ্গে সঙ্গে এখানে কোয়েশ্চেন সাইন চলে আসবে। তাহলে যে ফর্মে ছিল সেই ফর্মে অ্যান্সারটা ফিরিয়ে নিয়ে যাও। ঠিক আছে, এইভাবে আমরা নেক্সটটা করি। আচ্ছা, এবার আমরা যেটা করব, এটা আমরা এরকম রাফ স্টেপ বাই স্টেপ এইভাবে করব না, সরাসরি করি। কিভাবে করব? দেখো এখানে ডিড আছে। ডিড আছে মানে বুঝতেই পারছো ডু এর পাস্ট ফর্ম দেওয়া। ডু মানে কি? নিশ্চয়ই এই সেন্টেন্সের মধ্যে কোনো বি ভার্ব নেই। বি ভার্ব নেই বলে এই সাবজেক্টের পরে নিশ্চয়ই আমরা ডু ভার্বটাকে এনেছিলাম। ঠিক আছে, এইবার এই যে ডু ভার্বটা সেটা নিশ্চয়ই ভার্বের পাস্ট ফর্ম ছিল বলেই ডিড হয়ে সেন্টেন্সের শুরুতে গেছে, এটা বুঝে যেতে হবে। যদি তোমাদের এটা বুঝতে অসুবিধে হয় তাহলে চলো এটাও আমরা একটু রাফ কপিতে করে দেখি, হয়তো তোমাদের অনেকের এটা অসুবিধে হতে পারে। দেখো, ইউ নোটিসড দ্য বোর্ড। ধরে নাও এই সেন্টেন্সটা আমি তোমাকে দিলাম, দিয়ে বললাম আচ্ছা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তোমরা ইন্টারোগেটিভ করো, প্রশ্নবোধক করো। কি করে এটাকে প্রশ্নবোধক করবে? প্রথমত একটা সেন্টেন্সকে প্রশ্নবোধক করতে গেলে প্রথমত যেটা দেখতে হয় সেই সেন্টেন্সের মধ্যে কোনো বি ভার্ব আছে কিনা। ঠিক আছে, কোনো বি ভার্ব বা হেল্পিং ভার্ব নেই, মানে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, মানে কিছুই নেই। তাহলে কিছুই যখন নেই তাহলে নিশ্চয়ই আমাকে এই সাবজেক্টের পর ডু ভার্বটাকে মনে মনে ভেবে নিতে হবে। এবার সেই ডু ভার্বটাকে আমি বসাবো কি দেখে? এখানে ভার্বের ফর্মটা দেখে। এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে, মানে ধরো শুধু নোটিশ থাকলো, ডিটা থাকলো না, তাহলে ডুটা আমরা ডু হিসেবেই ব্যবহার করতে পারবো। যদি এই নোটিশের শেষে এস থাকে তখন আমাকে ডাজ করতে হবে ডুটাকে। যেহেতু এখানে নোটিশের শেষে ডি আছে, মানে নোটিসড, এটা পাস্ট ফর্মে দেওয়া রয়েছে, তাহলে আমাকে ডু এর পাস্ট ফর্ম হিসেবে কি লিখতে হবে? ডিড। তাহলে আমরা জানি একটা নর্মাল সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে গেলে বি ভার্ব বা বি ভার্বের পরিবর্তে যে ডু ভার্বটা আমরা আনছি সেটাকে বাক্যের শুরুতে নিয়ে যেতে হবে। তাহলে আমি যেটাকে ডিড বলে ভাবলাম সেটাকে এবার আমি সেন্টেন্সের শুরুতে আনি। তাহলে ডিড ইউ নোটিস, এখানে হবে শুধু নোটিস। কেন? এই ডিটা দেখেই তো আমি ডুটাকে ডিড করেছি। তাহলে একই সেন্টেন্সে ডাবল পাস্ট ফর্ম হতে পারে না। প্রথমে যখন তুমি ডিড লিখেছো পাস্ট ফর্মে, এরপর তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখতে হবে, এগুলো মাথায় রাখবে। এবার দ্য বোর্ড, ঠিক আছে, লাস্টে হয়ে গেল কোয়েশ্চেন সাইন। তাহলে ডিড ইউ নোটিস দ্য বোর্ড, তুমি কি বোর্ডটা নোটিস করেছিলে? ঠিক আছে, এটাই তোমাকে কোয়েশ্চেনটা দেওয়া রয়েছে, দেখো ভালো করে। তাহলে আমি এই সেন্টেন্স থেকে যদি নর্মাল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে আসি তাহলে কি লিখবো? ইউ নোটিসড দ্য বোর্ড। এবার বোঝা গেছে? আচ্ছা, এইবার আমরা এই যে সেন্টেন্সটা, অ্যাসার্টিভ সেন্টেন্সটা বা নর্মাল সেন্টেন্সটা পেয়েছিলাম সেটাকে আমরা ভয়েস চেঞ্জ করি, কারণ আমরা নর্মাল সেন্টেন্সের ভয়েস চেঞ্জ সহজেই করতে পারি। সেই জন্যই আমি বারবার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্সকে অ্যাসার্টিভ সেন্টেন্স বা নর্মাল সেন্টেন্সে এনে সেটার ভয়েস চেঞ্জ করে তারপর আবার সেই সেন্টেন্সটাকে পুনরায় ইন্টারোগেটিভ ফর্মে ফিরিয়ে নিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি, যাতে তোমাদের এই পুরো ব্যাপারটা ভালোভাবে বোঝা হয়ে যায়। এবার কি হবে তাহলে? দ্য বোর্ড হচ্ছে আমার অবজেক্ট, সেটাকে আমি সেন্টেন্সের শুরুতে আনবো। দ্য বোর্ড হলো। নোটিসড পাস্ট টেন্সে আছে যখন, তাহলে এখানে আমার বি ভার্ব হবে ওয়াজ। কেন? বোর্ড একটা সিঙ্গুলার ফর্ম, তাই ওয়াজ। আচ্ছা, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দাও, নোটিসড হলো। এবার বাই লিখে ইউটা অবজেক্ট হয়ে গেল। এবার লক্ষ্য করো এখানে যে ওয়াজটা আছে বি ভার্ব, সেটাকে যদি আমি সেন্টেন্সের শুরুতে এগিয়ে দিই তাহলে নিশ্চয়ই লাস্টে আবার কোয়েশ্চেন সাইন হয়ে যাবে। তখন আমার অ্যান্সারটা কি হবে তাহলে? ওয়াজ দ্য বোর্ড নোটিসড বাই ইউ, লাস্টে কোয়েশ্চেন সাইন। অ্যান্সারটা একটু লিখেই নিই, ওয়াজ দ্য বোর্ড নোটিসড বাই ইউ, লাস্টে কোয়েশ্চেন সাইন। এখানে স্পেসটা একটু কম হয়ে গেছে তাই খুব গায়ে গায়ে লেখাগুলো হয়ে যাচ্ছে, একটু কষ্ট করে দেখে নিও। আচ্ছা,
এবার আমরা একদম লাস্ট ফাইনাল একটা করি। আশা করি তোমাদের এই এক্সাম্পলগুলো ভালো করে বোঝা হয়ে গেলে যে কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ তোমরা করতে পারবে। আর করতে পারছো কিনা সেটা পারলে আমাকে কমেন্ট করে জানিও। যদি অসুবিধে হয় আমি এর ওপর আবার একটা ক্লাস দিয়ে দেবো। আচ্ছা, এবার দেখো নেক্সট, ডু ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ? তুমি কি ইংলিশ বোঝো? তাহলে এই সেন্টেন্সে দেখো ডু দিয়ে রয়েছে, তার মানে বুঝতে পারছো প্রেজেন্ট টেন্স। প্রথমত ডু, ডিড বা ডাজ এদেরকে দেখা মানে সবার প্রথমে যেটা মাথায় আসা উচিত যে এই সেন্টেন্সে কোনো বি ভার্ব ছিল না। তাই এই সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক করার জন্য ডু বা ডাজ বা ডিড এগুলো আনা হয়েছে। সবার প্রথমে কিন্তু মাথায় এটা চলে আসাটা উচিত। তাহলে আমি প্রথমে কি বুঝবো যে এই সেন্টেন্সে কোনো বি ভার্ব নেই, ডু আছে মানে নিশ্চয়ই এখানে ভার্বের প্রেজেন্ট ফর্মটাই ছিল। ঠিক আছে, অর্থাৎ এটাকে যদি আমি অ্যাসার্টিভ সেন্টেন্স বা নর্মাল সেন্টেন্স বানাই তাহলে কি হয় এখানে, ইউ আন্ডারস্ট্যান্ড ইংলিশ। ঠিক আছে, এখানে দেখো সাবজেক্টের পরে যেহেতু কোনো বি ভার্ব নেই, যদি আমাকে কেউ বলে এই নর্মাল সেন্টেন্সটাকে বা এই অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে তুমি ইন্টারোগেটিভ বানাও, তাহলে আমি কি করব, প্রথমে দেখবো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে রয়েছে আর ভার্বের শেষে কোনো এস বা ইএস নেই এবং ভার্বের এটা পাস্ট ফর্মও নয়। তার মানে আমাকে মনে মনে ডুটাকে কল্পনা করতে হবে বি ভার্বের জায়গায়, আর সেই ডুটাকে আমি যখন সেন্টেন্সের শুরুতে এগিয়ে দেব তখনই পুরো সেন্টেন্সটা হয়ে যাবে ইন্টারোগেটিভ, যেটা আমার দেওয়া রয়েছে। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি এটাকে অ্যাসার্টিভে নিয়ে এলাম আগে নিজের সুবিধার জন্য। তোমরা পরীক্ষার সময় এগুলো রাফ জায়গাতে করে দেখবে। হ্যাঁ, একেবারে যেখানে অ্যান্সার লেখার জায়গা সেখানে করবে না, রাফ জায়গাতে করে ফাইনাল আনসারটাকে লিখে দেবে। ঠিক আছে? আচ্ছা, এবার এটাকে আমরা আগে কি করব, ভয়েস চেঞ্জ। কি হবে তাহলে, ইংলিশ আগে নিয়ে এসো। হলো, এটা একটা সাবজেক্ট, তাহলে প্রেজেন্ট ফর্ম যেহেতু এটা, তাহলে এখানে ইজ হবে, ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, সেটা কি, আন্ডারস্টুড। হলো, বাই লিখে অবজেক্ট হিসেবে সাবজেক্টে চলে গেল, ফুল স্টপ। বি ভার্ব কোনটা আছে দেখো, সেটাকে শুধু সেন্টেন্সের শুরুতে নিয়ে যাও। তার মানে কি হলো, ইজ ইংলিশ আন্ডারস্টুড বাই ইউ। হয়ে গেল, এটাই অ্যান্সার। কি করে বুঝলাম যে এটাই আনসার? কারণ দেখো এখানে বি ভার্বের জায়গাতে ডু ভার্ব ছিল, আমরা সেই সোজাসুজি একেবারে আনসারে লিখলাম বি ভার্ব। তাহলে ঠিক আছে, বি ভার্বের জায়গায় বি ভার্ব আছে, অসুবিধা নেই। অবজেক্ট সাবজেক্টের জায়গাতে এসছে, ঠিক আছে। তারপর আমরা জানি ভার্বের থার্ড ফর্ম হবে, যেহেতু আমি অলরেডি বি ভার্ব আগে লিখে দিয়েছি, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দিলাম। এরপর কি করব, বাই লিখে সাবজেক্ট অবজেক্ট হিসেবে চলে গেল। যখন করতে করতে বেশ ভালো মতোই তোমরা পেরে যাবে এই ভয়েস চেঞ্জগুলো, তখন দেখবে সরাসরি এটা দেখেই তোমরা করতে পারবে যে অবজেক্টকে সাবজেক্টের জায়গায় আনতে হবে, সাবজেক্টকে অবজেক্টের জায়গায় নিয়ে যেতে হবে, বি ভার্ব যেটা আছে সেটা প্রশ্নবোধক বাক্য যেহেতু তাই সামনে চলে যাবে, ভার্বের থার্ড ফর্মটা সাবজেক্ট অবজেক্টের মাঝামাঝি বসে যাবে। আর লাস্টে অবশ্যই কিন্তু সাইনটা লক্ষ্য রাখবে। মনে রাখবে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে কোটেশনের শেষে সাইন যাই থাক না কেন সেটা কিন্তু আমাদেরকে ফুল স্টপে আনতে হয়। ঠিক আছে, কিন্তু ভয়েস চেঞ্জের ক্ষেত্রে উল্টো, যা সাইন থাকবে সেই সাইনেই তোমাকে আনসারটা রাখতে হবে। এটা ইন্টারোগেটিভ সাইন রয়েছে মানে ইন্টারোগেটিভ সাইনেই তোমার আনসারটা হবে। এই হলো আমাদের ইয়েস নো টাইপ কোয়েশ্চেনের কিছু এক্সাম্পল। আচ্ছা, এবার আমরা কি করব, WH টাইপ যে সেন্টেন্সগুলো থাকে, অর্থাৎ যে সমস্ত সেন্টেন্সের শুরুতে WH ওয়ার্ড আছে সেগুলো ভয়েস চেঞ্জ কিভাবে করতে হবে তার একটা ছোট্ট এখানে নিয়ম লিখে দেওয়া আছে, সেটা একটু তোমাদেরকে পড়াই। এক্ষেত্রে হু থাকলে তা বাই হুম বা হুম থাকলে তা বদলে হু হবে। ঠিক আছে, শুধুমাত্র মনে রাখবে হু অথবা হুমের ক্ষেত্রে কিন্তু এটা এইভাবে বদলাবে। সেটা কিভাবে বদলাবে আমি এক্সাম্পল দিয়ে একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এরপর শোনো, বাকি সব WH ওয়ার্ড মানে বাকি যা আছে হু আর হুম ছাড়া বাকি যা যা তুমি পাবে, যেমন হোয়াই, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, এগুলো যা কিছুই থাকুক না কেন সেগুলোর শুরুতে রেখে বাকি অংশটি অ্যাসার্টিভ ভয়েস চেঞ্জ করে ইন্টারোগেটিভ করে দাও। মানে এই হু বা হুম ছাড়া
বাকি যত WH ওয়ার্ড আছে সেগুলো নিজের জায়গাতে একইভাবে বসে যাবে, তাদের কোনো চেঞ্জ হবে না। যেমন সেন্টেন্সের শুরুতে আছে তেমনই বসে যাবে। তারপর ঠিক একইভাবে যেমনটা আমরা ইয়েস নো টাইপের ক্ষেত্রে করলাম, যে আগে সেন্টেন্সটাকে মনে মনে অ্যাসার্টিভ সেন্টেন্সে ভেবে নেব, তার ভয়েস চেঞ্জ করব, আর তারপর সেন্টেন্সটাকে ইন্টারোগেটিভ করে দেবে, মানে বি ভার্বটাকে সেন্টেন্সের শুরুতে নিয়ে চলে আসবো। এই প্রসেসেই আমরা বাকি সবটা করে ফেলতে পারবো। এবার কয়েকটা এক্সাম্পল দেখাই, তোমরা বুঝতে পারবে। একেবারে প্রথমে সেন্টেন্সটা নিয়েছি, হু শাটস দ্য ডোর, কে দরজা বন্ধ করে। ঠিক আছে, আমি বলেছি হু থাকলে সেটাই একমাত্র চেঞ্জ হবে। কি হিসেবে চেঞ্জ হবে? বাই হুম। কি হবে এটা? বাই হুম। এবার ভালো করে লক্ষ্য করো, এখানে দা ডোর আছে, তাই তো? তাহলে দা ডোর নিশ্চয়ই আমার অবজেক্ট, এটা সাবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে আসবে। তাহলে যদি এটা সাবজেক্ট হিসেবে বাক্যের শুরুতে আসে, তারপরে বি ভার্ব কি বসবে আগে মনে মনে ভাবো। এটা যেহেতু শার্টস, লাস্টে এস আছে, মানে বুঝতে পারছো প্রেজেন্ট টেন্স। তাহলে প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার ফর্মের পর বি ভার্ব কি বসে? ইজ বসে। সবসময় মনে রাখবে, পারলে খাতায় তোমরা ছোট্ট করে নোট করে রাখো, যে WH ওয়ার্ডের পরে সবসময় আগে বসে কি? বি ভার্ব। ঠিক আছে, তাহলে দেখো এই দা ডোরের পর যে ইজটা বসতো, সেই ইজটাকে আগে তোমরা WH ওয়ার্ডের ঠিক পরে নিয়ে চলে আসবে। যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, সে কারণে সাবজেক্টের আগে আমরা জানি বি ভার্ব চলে আসে। তাহলে দা ডোর লেখার আগে আমি বি ভার্বটাকে নিয়ে চলে এলাম। হলো, তাহলে বাই হুম ইজ। এবার এই অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে আমরা নিয়ে আসবো, দ্য ডোর। ঠিক আছে, এইবার দেখো শার্টের থার্ড ফর্ম কি হয়? শার্ট, লাস্টে কোয়েশ্চেন সাইন। যারা এটা বুঝতে পারলে না, মানে আমি যেহেতু সরাসরি কোয়েশ্চেনটা থেকে আনসারটা করেছি, তাদের জন্য আমি এখানে ব্যাপারটা রাফে করে দেখাই। কিভাবে করলাম দেখো। হু মানে কি? কে। আমি ধরে নিলাম এখানে কে হচ্ছে একজন ব্যক্তি। ঠিক আছে, এবার আমি এটাকে ধরে নাও সেই ব্যক্তির নামই, মানে সেই পার্সনের নামই হু। তাই যদি হয় তাহলে আমি সেন্টেন্সটাকে নর্মাল সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্সে ভাবি। হু শাটস দ্য ডোর, ফুল স্টপ দিয়ে ভাবো। কে মানে ধরে নাও কে একটা ছেলের নাম, কে বন্ধ করে দরজা। ঠিক আছে, তাহলে এটা সাবজেক্ট হিসেবে যদি ধরি, এটা ভার্ব, এটা অবজেক্ট। ঠিক আছে, এই অবজেক্ট যখন ভয়েস চেঞ্জের ক্ষেত্রে সাবজেক্টের জায়গায় চলে আসবে, তারপরে বি ভার্ব কি হবে? ইজ। কেন? দেখো ভার্বের শেষে এস আছে, মানে এটা অবশ্যই প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার ফর্মের পর বি ভার্ব হয় ইজ। তারপরে শার্টের থার্ড ফর্ম কি হয়? শার্ট। এবার বাই লিখে যে সাবজেক্ট, সে অবজেক্টের জায়গায় চলে আসবে। ধরে নাও এটা একটা ব্যক্তির নাম, যেহেতু বলেছি কোনো পার্সনের নাম, তাই হুটা এখানে চলে এলো। এবার এই যে বি ভার্ব যেটা আছে, এটাকে আমি সেন্টেন্সের শুরুতে এগিয়ে দেব, তাহলেই আমার পুরো সেন্টেন্সটা কোয়েশ্চেন সাইনে চলে আসবে। তাহলে ইজটা আগে আসবে, তাহলে ইজ দ্য ডোর শার্ট বাই, লিখি না হলে তোমরা হয়তো বুঝতে পারবে না। ইজ দ্য ডোর শার্ট বাই হু। ধরে নাও এই লাস্টে কোয়েশ্চেন সাইন চলে আসবে, যেহেতু বিভাব সামনে এলো। এবার কথা হচ্ছে নিয়মে কি ছিল? একমাত্র হু থাকলে সেটা বদলে গিয়ে কি হয়? বাই হুম। তাই যদি হয়, এবং সে কোথায় বসবে? সেন্টেন্সের শুরুতে যেখানে আছে। আমি যদি বাই হুমটা এখানে বসাই, তাহলে এই পার্টটা আমার তো উঠে যাচ্ছে। আমি তো এটা আগে ভাবছিলাম যে WH ওয়ার্ডটা সামনে নেই, তাই তো? তা সেই জন্য আমার এখানে বাই হুমটা ছিল বা বাই হু ছিল। কিন্তু আমরা জানি হু থাকলে সেটা বদলে গিয়ে বাই হুম হয়, WHOM, মানে কার দ্বারা। তাহলে এই কথাটা যদি আমি ফিরিয়ে আনি, এই অংশটা তখন আর লিখতে হবে না আমাকে। ঠিক আছে, বাদ দিয়ে দেবো। দেখো এবার আনসারটা কি দাঁড়াচ্ছে? বাই হুম ইজ দ্য ডোর শাট। কোয়েশ্চেন সাইনটা কিন্তু আছে অলরেডি, সেটাই তো আমি আনসারে লিখেছি। শুধু খালি কি এই স্টেপটা তোমাদেরকে আগে দেখাইনি, সরাসরি করলাম। ঠিক আছে, এবার তোমাদের আমি একটা ছোট্ট ট্রিক বলি, যেটা পরীক্ষার সময় তোমরা অ্যাপ্লাই করতে পারো। প্রথমত যারা বাংলা মিডিয়ামে পড়ো বা যদি কেউ হিন্দি মিডিয়ামে পড়ো, যে যার মাতৃভাষাতে, প্রথমে সেন্টেন্সটার মানেটা করে নেবে। তারপর এই সেন্টেন্সটাকে তোমরা নিজেদের ভাষায় ঘুরিয়ে ভাববে। ঘুরিয়ে ভাববে মানে, যেহেতু আমরা জানি যে ভয়েস চেঞ্জ মানে কি? বাচ্য পরিবর্তন। বাচ্য পরিবর্তন মানে কি? যে সেন্টেন্সের মধ্য দিয়ে আমরা ভার্ব বা ক্রিয়াপদ যেটা, সেই ভার্বের পরিবর্তনের ভঙ্গিমাটাকেই আমরা বোঝার চেষ্টা করি। মানে
কর্তা সরাসরি কাজটা করছে নাকি কর্তাকে দিয়ে কাজটা করানো হচ্ছে, এই ব্যাপারটাকে আমরা বাচ্য বা ভয়েস বলি। তাহলে যেটা দেওয়া থাকবে সেটাকে যদি আমি ঘুরিয়ে ভাবার চেষ্টা করি, মিনিংটাকে এক রেখে, তাহলে আমরা ঠিক বুঝতে পেরে যাব যে সেন্টেন্সটা কিভাবে আনসারে লিখতে হবে। যেমন ধরো এখানে বলা আছে হু শাটস দ্য ডোর, কে দরজা বন্ধ করে। এবার ঘুরিয়ে ভাবো, মানে পেছনে যে অবজেক্টটা আছে ওটাকে দিয়ে শুরু করে ভাবো, তাহলে কি হবে, কার দ্বারা দরজাটা লাগানো হবে, বা দরজাটা লাগানো হবে কার দ্বারা, এটাই আমাকে লিখতে হবে। তাহলে কার দ্বারা তো আমাকে প্রথমেই বসে গেল, যেহেতু WH ওয়ার্ড তাই একেবারে শুরুতেই বসে। তাহলে বাই হোম মানে কার দ্বারা, ঠিক আছে। এবার তাহলে দরজাটা যখনই আমি লিখবো তারপরে নিশ্চয়ই বি ভার্ব আনতে হবে, আর সেটা প্রশ্নবোধক বাক্যের ক্ষেত্রে WH ওয়ার্ডের পরে চলে যাবে। তাই হলো, তারপরে আমি দ্য ডোর লিখলাম, ভার্বের থার্ড ফর্ম হয়ে গেল। তার মানে কার দ্বারা দরজাটা বন্ধ করা হয়। বোঝা গেছে? এবার আমরা নেক্সট দেখি, মানে করে দেখি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হুইচ ড্রেস, কোন পোশাকটা, ডু ইউ লাইক, তুমি পছন্দ করো। তাহলে এটাকে যদি আমি ঘুরিয়ে ভাবি তাহলে কি হবে, মনে মনে ভাবো, কোন পোশাকটা পছন্দ করা হয় তোমার দ্বারা, তাই তো। তাহলে আমরা সরাসরি করার চেষ্টা করি, কোন পোশাকটা, ইংরেজি কি হবে, হুইচ ড্রেস, ঠিক আছে। কোন পোশাকটা পছন্দ করা হয়, তাহলে এখানে জোর পাচ্ছে কে, পোশাকটা। তাহলে এটা ড্রেস যেহেতু সিঙ্গুলার ফর্ম, এরপরে বি ভার্ব হবে ইজ। খেয়াল করবে এখানে ডু আছে, মানে বুঝতেই পারছো নিশ্চয়ই সেন্টেন্সে কোনো বি ভার্ব ছিল না, তাই ডু ভার্বটা আনা হয়েছে। তাই তার সরাসরি আমি বি ভার্বই বসাচ্ছি, তার মানে আমি ঠিকঠাক প্রসেসেই এগোচ্ছি, ঠিক আছে। এগুলো কিছু কিছু উপায় এটা বোঝার যে তুমি তোমার আনসারটাকে ঠিক পথে নিয়ে যাচ্ছ কিনা। তার মানে আমি WH ওয়ার্ডের জায়গায় WH ওয়ার্ড রেখেছি, তারপর ডুর জায়গাতে আমি বি ভার্ব এনেছি যেখানে বি ভার্ব বসা উচিত। এবার যেহেতু আমি এখানে দেখলাম যে ডুটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, তাই বি ভার্বও প্রেজেন্ট ফর্মেই বসিয়েছি, ঠিক আছে। এবার কি করতে হবে, ভার্বের থার্ড ফর্ম সবসময় মনে রাখবে, বি ভার্বের পর ভার্বের থার্ড ফর্ম হলো, বাই লিখবো, ইউটা চলে এলো, লাস্টে কোশ্চেন সাইন। ভেবে দেখো এবার মানেটা ঠিক আছে কিনা। কোন ড্রেসটা পছন্দ করা হয় তোমার দ্বারা, হয়ে গেল আনসার। নেক্সট, হুইচ পেন ডিড ইউ লাইক, ডিড আছে মানে বুঝতে হবে সেন্টেন্স আছে পাস্ট টেন্সে, তাহলে হুইচ পেন, কোন পেনটা পছন্দ করা হয়েছিল তোমার দ্বারা, এটাই করতে হবে আমাকে আনসারে। তাহলে হুইচ পেন হয়ে গেল। এটা যেহেতু পাস্ট টেন্সে রয়েছে তাই পাস্ট টেন্সে বি ভার্ব হবে ওয়াজ, যেহেতু পেন একটাই সিঙ্গুলার ফর্ম, তাহলে ওয়াজ হলো, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দাও, লাইকড বাই ইউ। বোঝা গেছে? নেক্সট চলে আসি, হোয়াট ডাজ রিনা ওয়ান্ট, রিনা কি চায়। হোয়াটের জায়গায় হোয়াট বসে যাবে, কেন, আমরা তো আগেই নিয়মে দেখেছি হু আর হুম এই দুটো ওয়ার্ড ছাড়া বাকি যত WH ওয়ার্ড আছে তারা নিজের জায়গাতে একইভাবেই বসে যায়, হয়ে গেল। তাহলে হোয়াট, এখানে দেখো ডাজ আছে মানে প্রেজেন্ট ফর্মে বি ভার্ব আনতে হবে ইজ, ঠিক আছে। এবার ভার্বের থার্ড ফর্ম বসাও, ওয়ান্টেড বাই রিনা। মানেটা এবার দেখি ঠিক আছে কিনা। হোয়াট ডাজ রিনা ওয়ান্ট, রিনা কি চায়, প্রশ্ন ছিল, তাহলে আমি ঘুরিয়ে বললে কি বলবো, তাহলে কি চাওয়া হয় রিনার দ্বারা, তাহলে কি হয় চাওয়া দ্বারা রিনার, মানে রিনার দ্বারা কি চাওয়া হয়। তাহলে আমার কোয়েশ্চেনটা যেভাবে বলা উচিত সেভাবেই বলেছি, তার মানে আনসার ঠিক আছে। নেক্সট চলে আসি, নেক্সট দেখো WH ওয়ার্ড কি আছে, হোয়াই, তাহলে হোয়াই এর জায়গায় হোয়াইটটা বসে যাবে, ডু আছে মানে প্রেজেন্ট ফর্ম, এখানে ডু এর জায়গাতে প্রেজেন্ট ফর্মে বি ভার্ব বসাতে হবে। তাহলে এখানে দেখো ইউ কিল মি, মানেটা বোঝো, হোয়াই ডু ইউ কিল মি, কেন তুমি আমাকে হত্যা করো, ঠিক আছে। তাহলে ঘুরিয়ে বললে কি হবে, কেন আমাকে হত্যা করা হয় তোমার দ্বারা, তাহলে আমাকেটা আগে আসবে, তাই না, এটা অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাকে আমি সাবজেক্ট হিসেবে আগে আনবো, আর এটা সাবজেক্ট, এটা আমার অবজেক্টের জায়গায় যাবে। তাহলে কেন এম যদি, এই যে সরি মি যদি আগে আসে তাহলে কি হবে, আই হয়ে যাবে মিটা। তাহলে এখানে যদি আই বসে, আই এর পর প্রেজেন্ট ফর্ম অনুযায়ী বি ভার্ব কি হয়, এম, সেই এমটা প্রশ্নবোধক বাক্য বলেই বা ইন্টারোগেটিভ সেন্টেন্স বলেই WH ওয়ার্ডের পরে চলে আসবে, মানে সাবজেক্টের আগে চলে আসবে, ঠিক আছে। সবসময় মনে রাখবে WH ওয়ার্ডের ঠিক পরেই হলো বি ভার্বের স্থান, ঠিক আছে। বি ভার্ব ছিল না বলেই এখানে ডু ভার্বটাকে আনা হয়েছিল, তুমি সেটা দেখে
বুঝে গেলে যে আচ্ছা তার মানে আনসারে আমাকে এই ডু বা ডাজ বা ডিড যেমন ওপরে ছিল এই সমস্ত জায়গাগুলোতে এদেরকে তুলে দিয়ে সেই জায়গায় টেন্স অনুযায়ী ডু বা ডাজ বা ডিডের স্থানে বি ভার্ব বসাতে হবে। বোঝা গেছে? তাহলে WH ওয়ার্ডের জায়গাতে বি ভার্ব WH ওয়ার্ডের জায়গাতে WH ওয়ার্ডটা রাখলাম। ডু প্রেজেন্ট ফর্ম যেহেতু সে কারণে আমি বি ভার্বটাও প্রেজেন্ট ফর্মেই লিখব এবং সেটা কি দেখে লিখব? নতুন যে সাবজেক্টটা হলো মানে অবজেক্টটা যে সাবজেক্ট হয়ে এলো সেটা দেখে আমি বসালাম। ঠিক আছে? তাহলে সাবজেক্টের পরে যে অ্যামটা লেখা উচিত ছিল সেটা প্রশ্নবোধক বা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের আগে এগিয়ে গেল, এটাই নিয়ম। এবার কি হবে? ভার্বের থার্ড ফর্ম কিল্ড বাই ইউ অবজেক্টের জায়গায় চলে এলো। লাস্টে অবশ্যই মনে করে কোয়েশ্চেন সাইনটা কিন্তু দেবে। ঠিক আছে? এবার আমরা এটা দেখি, হোম ডিড ইউ ইনফর্ম ইয়েস্টারডে? কাকে তুমি ইনফর্ম করেছিলে? ছিলে কেন বলছি? পাস্ট টেন্সে দেওয়া আছে ডিড। কাকে তুমি ইনফর্ম করেছিলে গতকাল? আমরা নিয়মে কি পড়েছি একেবারে প্রথমে যে হু আর হুম থাকলে শুধুমাত্র সেটাই বদলে যায়। হু থাকলে যেমন বাই হুম হয় তেমনি হুম থাকলে সেটা আবার হুতে বদলে যায়। তার মানে আমি এখানে হুটা লিখতে পারি হুমের পরিবর্তে। হয়ে গেল, এর কাজ শেষ। এবার ভালো করে বোঝো, কাকে তুমি ইনফর্ম করেছিলে গতকাল। যদি এটাকে আমি ঘুরিয়ে বলি মিনিংটাকে ঠিক রেখে, তাহলে কি হবে? কে ইনফর্ম করা হয়েছিল তোমার দ্বারা গতকাল? তাহলে কে তো বসে গেছে। এবার এটা দেখে বুঝতে পারছি এর সরাসরি কি বসাতে হবে? বি ভার্ব, আর সেটা বসাতে হবে পাস্ট টেন্সে যেহেতু এটা ডিড আছে। তাহলে দেখো, তাহলে এখানে ইউ আছে, তাই তো? ইউটা আমার অবজেক্ট হয়ে পেছনে আসবে। তাহলে হু এর পরে এখানে আমাকে ওয়াজ বসাতে হবে, যেহেতু কে মানে এটা আমি ধরে নেব সিঙ্গুলার ফর্ম। তাহলে হু ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম বসাও ইনফর্মড। ঠিক আছে? ইনফর্মড কার দ্বারা? তোমার দ্বারা। তাহলে বাই ইউ, ইয়েস্টারডে যেমন আছে এক্সট্রা ওয়ার্ড হিসেবে বসে গেল সেন্টেন্সের একেবারে শেষে। দেখো, WH ওয়ার্ডের জায়গাতে WH ওয়ার্ড বসালাম, ডিডের সরাসরি আমি বসিয়েছি বি ভার্ব, সেটা অবশ্যই পাস্ট টেন্সে যেহেতু ডিড পাস্ট ফর্মে আছে। এবার ভার্বের থার্ড ফর্ম বাই লিখলাম, ইউটা অবজেক্ট হয়ে চলে গেল ইয়েস্টারডে। বোঝা গেছে? এইভাবে আমরা WH যে সমস্ত ওয়ার্ডগুলো দেখেছি এর আগে সেগুলো দিয়ে যে সেন্টেন্সগুলো শুরু পাচ্ছি তার ভয়েস চেঞ্জ করতে পারবো। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা দুভাবে শিখলাম, একটা ইয়েস নো টাইপের উপর আর একটা WH ওয়ার্ড দিয়ে। আশা করি ভিডিওতে আমি যা যা লিখে রেখেছি তোমরা যদি এগুলো খাতায় নোট করে লেখো আর বারবার সেটাকে প্র্যাকটিস করো তাহলে মনে হয় তোমরা অনেকখানি হেল্প পাবে এখান থেকে। যদি এটাতে বুঝতে তোমাদের অসুবিধে হয় তাহলে আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করব আরো অন্যভাবে যদি সহজ করে আরো কিছু বোঝাতে পারি তোমাদেরকে। আজকে ভিডিও এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আবার দেখা হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।